অ্যান্ড বিলভড একটা প্রেমের গল্প যেটা শুরু হয় তরোয়ালের ধার দিয়ে, যুদ্ধের কালো ধোঁয়া দিয়ে, আর শেষ পর্যন্ত গিয়ে বাঁধে দুজন মানুষের হৃদয়। এই গল্পের নায়ক একজন নির্ভীক যোদ্ধা। জীবনের প্রতিটা মুহূর্তে সে যুদ্ধ করেছে, কষ্ট করেছে, হারিয়েছে প্রিয় মানুষদের। তার জীবনে ভালোবাসা বলে কিছুই নেই, শুধু দায়িত্ব, রক্ত আর প্রতিশোধ। আর গল্পের নায়িকা, সে সরল, সাহসী, সত্যিকারের ভালোবাসা খুঁজে বেড়ানোর একটা মেয়ে। তার কাছে পৃথিবীটা কঠিন না, সুন্দর, কিন্তু জীবন আর ভাগ্য তাকে এমন একটা মানুষের সামনে এনে দাঁড় করায় যে মানুষটাকে সে কখনো ভাবতেও পারেনি। প্রথম দেখাতেই দুজনের জীবনে শুরু হয় সংকট। একদিকে তলোয়ার, অন্যদিকে হৃদয়ের টান। দুজনকে বাঁচতে হবে, লড়তে হবে, আর টিকে থাকতে হবে একসাথে। তাদের ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে রাজ্য, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে এই ড্রামাটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আমি নিয়ে এসেছি, অনেক রিস্ক নিয়ে। তো আশা করব তোমাদের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে, এমনকি আমার কাছেও খুব ভালো লেগেছে ড্রামাটা। তাহলে চলো বেশি বকাবকি না করে ড্রামাটা শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার ঝটকাই খতম করে দেয়। ফুগুই ওখান থেকে সরে অন্যদিকে আসে এবং এখানে এসে দেখে পুরো শহর একদম ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, একদম রণক্ষেত্রের মতো। একজোট আহত লোক মাটিতে পড়ে কাতরাচ্ছেন। এমন সময় তরোয়াল হাতে শান্ত ভঙ্গিতে প্রবেশ করেন ফুগুই। তাকে দেখে দানবটি থেমে যায়। তখনই আগুনের ভিতর থেকে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকে এবং তার ভিতর থেকে বলে ওঠে, তোমাকেই কি সেই কিংবদন্তি সোলজার বলা হয়? এবং ফুগুই তখন শান্ত গলায় বলে, এখানে মানুষ আর দানবদের মধ্যে একটি সীমারেখা আছে। যারা সেই সীমা অতিক্রম করে অপরাধ করে আসে, তাদের মৃত্যু অবধারিত। তখনই ভেতরে থাকা ডেমনটি রাগে গজরে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? আমাকে মারতে চাও? তবে দেখা যাক তোমার সেই দক্ষতা আছে কিনা। এবং তখনই সে চিৎকার করে বলতে থাকে, গ্রাসকারী, আগুনের জন্ম হোক, আমার আত্মা হওদুতে ফিরে আসুক, ধ্বংস হও। তখনই ডেমনটি তার কার্মিক ফায়ার বা আগুনের গোলা নিক্ষেপ করে বাইরে ফেটে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে সেখানে চারপাশটা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখনই ভিতর থেকে আবার ডেমনটি বলে ওঠে, যেমনটা ভেবেছিলাম, আরো একজন সোলজার আমার আগুনের তাপে পুড়ে ধ্বংস হতে এসেছে। তখনই ফুগুই শান্ত গলায় বলে, কারণ ওরা বড্ড শক্তিশালী। আমরা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করেছি, কিন্তু কোনোভাবেই ভেতরে ঢোকার সুযোগ পাইনি। ম্যাডাম, দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন। আমি শুধু বাঁচতে চাই। ম্যাডাম, দয়া করে আমার জীবনটা কেড়ে নেবেন না। কিন্তু রাক্ষসী ইং সবাইকে মেরে ফেলে। তখনই সেখানে একজন স্পাইডার ডেমনকে দেখানো হয়। আর তোমাদের আগে থেকেই বলে রাখি, এই ছোট্ট স্পাইডার ডেমনটি হচ্ছে আমাদের নায়িকার ভাই, যার জন্য আমাদের নায়িকা সবকিছু করতে পারে। ম্যাডাম ইং একে মেরে ফেলতেই যাবে, তখনই সেখানে আমাদের হিরোইন তাং চলে আসে এবং ম্যাডাম ইনকে থামিয়ে দিয়ে বলে, ম্যাডাম দয়া করে থামুন, আমার ভাইকে মারবেন না, দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে প্রাণ ভিক্ষা দিন। কিন্তু ম্যাডাম ইং তখন রেগে গিয়ে বলে, ভাই তুমি কি এই কয়েদিটার কথা বলছো? তখন তাং বলে, হ্যাঁ মালকিন। তখন ম্যাডাম ইং বলে, আর তুমি কে? তখন বলে, পরিচয় দিচ্ছ কেন? কিন্তু তাং তখন আবেগের সাথে বলে, মালকিন, আমরা হয়তো একই মায়ের গর্ভজাত নই, কিন্তু আমরা জন্মেছি একই দিনে, একই সাথে বড় হয়েছি, একে অপরের পাশে থেকেছি, তাই ও আমার ভাই। তাং তখনও আবার বলে, মালকিন, মানছি আমার ভাই মিশনে ব্যর্থ হয়েছে, কিন্তু এই ভুল শুধরে নেওয়ার আরো অনেক সুযোগ আছে। তখন ম্যাডাম ইং বলে, তাই নাকি? বলো কি সুযোগ? তখনই তাং একটা ষড়যন্ত্রের কথা বলতে শুরু করে। বলে, এই মাসের 3 তারিখে ইয়াংগন ম্যানরের মালবাহী জাহাজটি ডিংলিং পর্বত হয়ে পার হবে। সেখানকার পাহাড়গুলো খুব দুর্গম, সারাক্ষণ ধস নামে। মালকিন, আপনি শুধু আমাকে ওই জাহাজে ওঠার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি, আমি ওদের প্রাসাদে ঢুকে আপনার জন্য সব গোপন তথ্য জোগাড় করে আনবই। এই কথা শুনে ম্যাডাম ইং রাজি হয়ে যায় আর বলে, এই কাজটা যদি তুমি করতে না পারো, তোমার ভাইয়ের সাথে সাথে তোমাকেও কিন্তু ধ্বংস করে দেব। এবং এখানেই সিন কাট হয়ে যায়। এদিকে আবার ফুগুইকে দেখানো হয়। সে একটি তরবারি নিয়ে বসেছিল আর বলছিল, আরো একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড। একজন সৈনিক হিসেবে আমি আমার তরোয়াল বের করি এবং দানবদের হত্যা করি। এর জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, কিন্তু মৃত্যু বড় শীতল, এরই তুষারের মতো আমার হৃদয়ে আবৃত করে রাখে। আমি যতবারই আমার তরোয়াল চালাই না কেন, আমার হৃদয় সেই খারাপের ভেতরেই বন্দী হয়ে থাকে। আমি হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক উন্মোচন করতে অক্ষম। আমি দানব নিধনকারী একটি তরোয়াল ছাড়া আর কিছুই নই। ওয়ানগন ম্যানর এবং দানব বধ করায় এই পালকি এখন আমার সম্পূর্ণ পৃথিবী। এরপর অভিযানে সেই সৈনিক একাই শহরে প্রবেশ করেছিল। একটি ধূপকাঠি জ্বলে শেষ হওয়ার আগে সেই লক্ষ্য পূরণ করেছিল, তবুও সেই সৈনিক একটি কৌশলের শিকার হয়েছিল। এখানে ফেই বলে, দানব রাজা হওদু কখনো সাধারণ শত্রু
ছিল না। তরুণ মাস্টার ফুগুই একবার তার সাথে শুধুমাত্র ফার্স্ট স্নো ওয়ার্ড নিয়ে এসেছিলেন। তার পক্ষে এটা ছিল অত্যন্ত চিৎকারস্বক কিছু ছোট্ট সংবোধন যা আপনি চাইলে করতে পারেন। এই যে এখানে সম্রাট কি হননি, যাও কোল্ড পুলে গিয়ে নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করো, কারণ মনে রেখো মাস্টারের ক্ষত বিষাক্ত হতে পারে। এবং ফুগুই তখনই সেখান থেকে চলে আসে। এদিকে আবার ইয়ানকুয়ান ম্যানরের কোল্ড পুলে যেতে হবে। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায়। এদিকে আবার আমাদের একটা নতুন চরিত্রের অভিনয়কে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে ফেং টিং ইউন। নামটা কি অ্যান্টিক তাই না? যাই হোক, আমরা ওকে ফেং ইউন বলেই রাখবো। এই ফেং ইউন আবার আমাদের হিরো ফুগুইকে খুব মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনোই বলতে পারতো না। কিন্তু তার অদ্ভুত আচরণ দেখলে আপনাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এদিকে আবার তং মনে মনে ইয়াংগুয়ান ব্যানারে ঢোকার চেষ্টা করছিল আর বনে বনে বলছিল, দেখো আমি তোমার এত কাছে চলে এলাম, কিন্তু দেখো কেউ টেরই পেল না। কিন্তু তখনই ফেং ইউন তংকে দেখে ফেলে। তং আবার বলে, ম্যাডাম দয়া করুন লেডি হিরো, আমাকে মেরে ফেলবেন না। কিন্তু তখনই ইউন বলে, তুই একটা সামান্য দানব হয়ে ইয়াংকুয়ান ম্যানরে ঢোকার সাহস পেলি কি করে? তখনই তং বলে, লেডি হিরো বিশ্বাস করুন, আমি কাল রাতে ওই গাছের উপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখানে। আমি জানি না কিভাবে এলাম। কিন্তু ইউন বলে, জেনে রাখিস ইয়ানকুয়ান ম্যানরের প্রতিটি জিনিস সুরক্ষামূলক কবচ দিয়ে ঘেরা। কিন্তু এখানে তং ইউনকে ভুচুং ভাচুং দিয়ে এটা ওটা বোঝায় আর বলে যে তাকে সিল্ক সুতো দিয়ে খুব সুন্দর করে ড্রেস বানিয়ে দেবে। সেই ড্রেস পরে সে ফুগুয়ের সাথে দেখা করতে পারবে। এটা ওটা ভুচুং ভাচুং বলে তাকে বুঝিয়ে দেয় আর বলে যে, লেডি হিরো আমাকে মারবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। এবং ইউনেরও তংকে দেখে একটু মায়া হয় এবং ইউন তংকে নিয়ে নিজের ঘরে চলে আসে। এদিকে ঘরে এসে ইউন তংকে জিজ্ঞাসা করে, তুমি কিসের দিকে তাকিয়ে আছো? তং বলে, ও আপনি কতটা সুখে আছেন সেটাই দেখছি লেডি হিরো। আমি যে কোনো ছেঁড়া কাপড় বা পোশাক মেরামত করে দিতে পারি। দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দিন। আমাদের মতো ছোট মাকড়সাদের জন্য ডেমন সিল্ক দিয়ে ব্রোকেট বোনা একটি প্রয়োজনীয়তা দক্ষতা। নকশা যতই জটিল বা সুন্দরী হোক না কেন আমি তা বুনে দিতে পারি। ইউন বলে, তাহলে তুমি কি আমার জন্য এই পোশাকটি বুনে দিতে পারবে? তখনই ইউন ভেতর থেকে একটা ফটো নিয়ে আসে এবং তংকে দেখায়। তং বলে, এটা কি কোনো বিশেষ সাজসজ্জা? এটা তো অনেকটা বৃদ্ধ বিধবাদের পরার মতো পোশাক মনে হচ্ছে। তখন ইউন বলে, বেশি বকবক করো না, তুমি কি এটা বুনে দিতে পারবে কি পারবে না সেটা শুধু বলো। তং বলে, হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই পারবো লেডি হিরো। আপনি কি এই পোশাকটি পরে কোনো বিশেষ অনুষ্ঠানে যেতে চান? তখন ইউন বলে, আমার বড় ভাইয়ের জন্মদিন আর কয়েকদিন পর। এদিকে আবার ফুগুয়ের ঘরের দৃশ্য দেখানো হয়। তং এখানে মনে মনে এসেছিল ইউনের দেওয়া একটা চিঠি ফুগুইকে দেওয়ার জন্য, কিন্তু তং বেশিক্ষণ টিকতে পারে না। এখানে ফুগুয়ের কাছে সে ধরা খেয়ে যায়। আসলে ফুগুই এখানে ধ্যানে বসেছিল, কিন্তু তার চারিদিকে কিন্তু নজর ছিল। তং তখন মনে মনে বলে, সৈনিকটি কি আমাকে লুক করেছে? তখনই ফুগুই বলে ওঠে, আপনি শুধু চিঠিটা রেখে চলে যান, তাহলে আপনি নিরাপদ থাকবেন। তখনই তং বলে, আজ আমার ভাগ্যটাই দেওয়া হয়েছে। তাকে এত দেখে নিষ্পাপ মনে হচ্ছে যে আপনার দেখেই কান্না চলে আসবে। তখনই ফুগুই বলে, কেন, সে কি এখানে আছে? এই উঠোনে তো একটি ব্যারিয়ার দেওয়া আছে, তাহলে তুমি ঢুকলে কিভাবে? তখনই তং বলে, আসলে আমি মনে মনে প্রবেশ করতে চাইনি। এটা লেডি ফেং এর কাজ, যিনি আমাকে একটি পাস দিয়েছিলেন এবং আপনাকে এই চিঠিটা পৌঁছে দিতে বলেছেন। সোলজার, দয়া করে এটি আপনি গ্রহণ করুন, না হলে আমি যখন ফিরে যাব তখন আমাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু এখানে বেচারা তাং তো ফুগুয়ের পিছু পিছু ঘুরেই বেড়াচ্ছিল, কিন্তু ফুগুই তো তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না, এমনকি ওর চিঠিটার দিকে ঘুরেও তাকাচ্ছিল না। তবুও তং হাল ছাড়ে না, আবারও বলে, অন্তত লেডি ফ্যাং এর চিঠিটা আপনি গ্রহণ করুন। তখনই ফুগুই বলে ওঠে, মরতে না চাইলে এখান থেকে বিদায় হও, তুই দেখিনি। তখন ফুগুই বলে, মিস্টার ফেই, এই মাস্কটি আমার মা আমার বাবাকে উপহার দিয়েছিলেন। যদিও মা মারা গেছেন, বাবা এক মুহূর্তের জন্য তাকে ভুলে যাননি। মিস্টার ফেই তখন বলে, তুমি কিভাবে নিশ্চিত হলে? ফুগুই বলে, বাবা কাউকে এই মাস্ক ছুঁতে দেন না, তবু এটি সব সময় একদম পরিষ্কার থাকে। তাই মিস্টার ফেই দয়া করে বোঝার চেষ্টা করুন, বাবা আসলে আপনার প্রতি হৃদয়হীন নন। আজ আমার জন্মদিন, কিন্তু বাবা আমার মুখ দেখতে চান না, কারণ আমার জন্মদিন মানেই মায়ের মৃত্যু বার্ষিকী। মিস্টার ফেই, বাবা কি সত্যি আমাকে ঘৃণা করেন? কিন্তু সত্যিটা এখানে এটাই ছিল, তার বাবা খুবই কষ্ট পেত, কারণ তার মার স্মৃতি সে খুব যত্ন সহকারে আগলে রাখত এবং ছেলের জন্মদিনে স্ত্রীর মৃত্যুর কথা ভেবে খুবই কষ্ট পান, এবং এটাই ছেলে আর বাবার মাঝে ভুল বোঝাবুঝি হয়ে ঘৃণার সৃষ্টি হয়। এদের আবেগ দেখে বোঝা যায় বাবার নীরব ভালোবাসা এবং সন্তানের তার পিতৃ পরিচয় খুঁজে পাওয়ার এক করুণ আরতি। এদিকে আবার ফুগুয়ের বাবাকে দেখানো হয়, মানে সম্রাট সই আর কি। এখানে এসে সে তার স্ত্রীর মেমোরিয়াল ট্যাবলেটের সামনে বসেছিল এবং আরতি করছিল। আসলে তার স্ত্রীর আজকে মৃত্যুবার্ষিকী ছিল। 20 বছর কেটে গেছে, বাঁশবাগান আর নদী আগের মতোই আছে, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি। ফুগুইকে সেরা যোদ্ধা বানাতে গিয়ে আমি কোনো দিনই ভালো বাবা
হতে পারিনি, উল্টে সে দিন দিন আমার মতোই কঠোর হয়ে উঠেছে, যা আমি কখনোই দেখতে চাইনি। এবং আমরা দেখতে পাই বাঁশবাগানের আড়াল থেকে ফুগুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবার সমস্ত কথাগুলোই শুনছিল। ঠিক তখনই এখানে স্পাইডার ডেমন অর্থাৎ টং এখানে চলে আসে এবং তার সৎ আওয়াজে তার বাবা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই এখানে কেউ আছে। আসলে এখানে ফুগুই ছিল। আসলে ফুগুই এখানে এসেছিল তার মাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, কিন্তু ফুগুইয়ের উপস্থিতিটা রাজার কাছে মোটেও ভালো লাগে না এবং তিনি প্রচন্ড রেগে যান এবং ফুগুইকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। ফুগুই তখন বলে আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই। তখনই তার বাবা বলে শ্রদ্ধা জানাতে চাও? স্বর্গে থাকা তোমার মায়ের আত্মা কেবল এটাই চাই যে তুমি হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইক শক্তিটি অর্জন করো। কেন তুমি এখনো তা করতে পারছো না জানো? কারণ তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আবেগ আর দুর্বলতা। একজন যোদ্ধার কখনোই আবেগ থাকতে নেই। আসলে তার মা চেয়েছিলেন ছেলে অদ্বিতীয় বীর হোক, কিন্তু তার বাবা ছেলেকে আবেগহীন করতে গিয়ে তাকে নিজের মতোই একাকী করে ফেলেছেন এবং এখানেই তাদের বাপ আর ছেলের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। এমন যুদ্ধ ছিল যে ধুমধুমার তাদের থামানোই মুশকিল ছিল। তারপর ফুগুই হঠাৎই সেই মাস্কটি ফেংলিং মাস্কটি বার করে এবং তার মুখে লাগিয়ে নেয়। এটা ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।